নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। রাজনীতিতে তিনি তখন নবাগত, সালটা 2016। সবে বিধায়ক নির্বাচিত হয়েছেন খড়গপুর থেকে। তখন তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম আমি। সেটাই সম্ভবত কোনো টেলিভিশন চ্যানেলকে দেয়া তার প্রথম সাক্ষাৎকার। এরপর বেশ কয়েকটা বছর কেটে গেছে। সাধারণ বিধায়ক থেকে বঙ্গ রাজনীতির দাপুটে নেতা হয়ে উঠেছেন তিনি। তার হাত ধরেই এ রাজ্যে বিজেপির চমকপ্রদ উত্থান। লোকসভায় 2 থেকে 18, বিধানসভায় 3 থেকে 77। তিনি দিলীপ ঘোষ। তিনি মুখ খুললেই বিতর্ক, তিনি মুখ খুললেই ঝড়। কখনো তার নিশারায় বিরোধী, কখনো আবার তার টার্গেট তার নিজেরই দল। তার স্টাইল বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা, তার রাজনীতিও বাকিদের থেকে আলাদা। তিনি রেগে গেলে রগড়ে দেন, তিনি খুশি হলে চায়ের আড্ডা জমিয়ে দেন। গত লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্র থেকে জিতেছিলেন দিলীপ দা। এবার বিজেপি তাকে প্রার্থী করেছে বর্ধমান দুর্গাপুর থেকে। দিলীপ ঘোষ কি ক্ষুব্ধ নাকি অভিমানী? আজ সোজা সাপটায় দিলীপ ঘোষ। দিলীপ দা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার, সবাইকে অভিনন্দন। 2015 থেকে 2021 বিজেপির রাজ্য সভাপতি ছিলেন আপনি। 19-এর লোকসভা ভোটে বাংলায় বিজেপির সর্বকালীন রেকর্ড 18টা সিট। 24-এ কি হবে? দেখুন, পার্টি দাঁড়িয়ে গেছে, পার্টি এগোচ্ছে। আমার প্রাথমিকভাবে এটাই কাজ ছিল, পার্টিকে সংগঠনের সাথে দাঁড় করানো, আর সেই কালীন যা যা নির্বাচন হয়েছে তাতে সাফল্য দেওয়া। সেটা আমি করার চেষ্টা করছি এবং আমার পার্টির যারা কর্মী নেতা সবাই আমাকে বিশ্বাস করেছেন, আমাকে সহযোগিতা করেছেন। আমাকে নেতা হিসাবে সামনে দাঁড় করানো হয়েছিল, কিন্তু কাজটা সবাই মিলে করেছেন। তাতে আপনাদের মতো মিডিয়ার লোকেদেরও সহযোগিতা আছে, নাহলে দিলীপ ঘোষকে কে চিনত? আপনি যেটা শুরু করলেন সেখান থেকে, যে নবাগত ইত্যাদি, ফার্স্ট ইন্টারভিউ, তার কারণ দিলীপ ঘোষকে ইন্টারভিউ নিলে কে দেখবে দিলীপ ঘোষের ইন্টারভিউ? তাই কেউ নিত না। তো এটা স্বাভাবিক আছে। তো সেই গতি এগিয়েছে। আজ আমি আপনাকে বলতে পারতাম যে হ্যাঁ 35টা আমি জিতিয়ে দেবো, কিন্তু আমার পার্টিতে ওই দায়িত্ব নেই আজকে জিতিয়ে দেবো বলবো। কিন্তু আমার পার্টির নেতা আমাদের যা টার্গেট দেন, আমরা সবাই মিলে লড়াই করি, সেই টার্গেটে পৌঁছানোর চেষ্টা করি। গতবারে হয়েছে লোকসভাতে, এবারও সেটা করার চেষ্টা হচ্ছে, কাছাকাছি পৌঁছবে। অমিত শাহ টার্গেট দিচ্ছেন 35, তার মানে 35 হচ্ছে না। 35 হবে কি 36 হবে কি 34 হবে ওইভাবে তো বলা যায় না। কিন্তু গতবারে 22 টার্গেট ছিল, আমরা 18তে পৌঁছেছিলাম। তখন আমাদের কেউ পাতে দিত না, বিজেপি পশ্চিমবাংলায় দাঁড়াবে, জিতবে, এটা কেউ ভাবেনি। 3 জন এমএলএ ছিলাম, 2 জন এমপি ছিলাম, তো হয়েছে। তার মানে পার্টি জেতার জন্য যা যা রসদ দরকার সেটা আমরা জোগাড় করেছি। এবার কি হয়, নির্বাচন তো অনেকটা স্ট্র্যাটেজির উপর নির্ভর করে, কিভাবে ক্যান্ডিডেট নেওয়া, প্রচার করা আদি, সেটা চলছে প্রসেস। আর মাননীয় প্রধানমন্ত্রী যা শুরু করলেন সভা, এগুলো ফ্যাক্টর থাকে। যত এগোবে তত পরিষ্কার হয়ে যাবে চিত্র। দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি হয়েছিলেন তখন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ছিল 0, তাই তো? তার আগে একটা বাই ইলেকশন সম্ভবত জিতেছিলেন। হ্যাঁ, বাই ইলেকশন। তার আগে বাদল ভট্টাচার্য জিতেছিলেন, অসন্ন 2টো বাই ইলেকশন জিতেছিলেন, তাও তৃণমূলের সঙ্গে, আমি যতদূর মনে পড়ছে। আর লোকসভায় সাংসদ ছিল 2, সেখান থেকে 18 জন সাংসদ, 77 জন বিধায়ক। 2021-এর ভোটের আগে অনেকে ভেবেছিলেন এবার বোধহয় বাংলায় পদ্ম ফুটবে। এর ক্রেডিট যদি কারো পাওনা হয় সেটা দিলীপ ঘোষ। এত ভালো রেজাল্টের পরেও কি পুরস্কার পেলেন আপনি? দেখুন, পুরস্কার তো আমি জীবনে আশা করিনি। অনেকে ইদানিং বা কয়েক বছরের মধ্যে আমাকে কিছু পুরস্কার দেওয়ার কথাও বলেছিলেন। দাদা, আমি এখনো পুরস্কার নেওয়ার মধ্যে যোগ্য হইনি। আর পুরস্কারটা তাদের দেওয়া হয় যাদের মনোবল কম আছে, মনোবল বাড়াবার জন্য, কিংবা যারা শেষ পর্যায়ে চলে এসেছেন, জীবনের কাজ করেছেন, তার স্বীকৃতি হিসেবে। আমার কোনোটাই নেই। আমার মনোবল আপনি জানেন সবসময় তুঙ্গে থাকে। আমি সবার মনোবল বাড়াই, আমাকে বাড়াতে হবে না। আর আমি এখনো মনে করিনি আমি শেষ প্রান্তে এসেছি। কিন্তু পার্টি আমাকে যা দিয়েছে, আপনি ভারতবর্ষের রাজনীতিতে, আমি অনেক বেশি পড়াশোনা করিনি রাজনীতি নিয়ে, যা দেখেছি গত 40 বছর ধরে সামাজিক জীবনে, আমার চেয়ে বেশি কে পেয়েছে। আর জীবনে আমি কারো কাছে কোনোদিন চাইনি, হাত পাতিনি, বা আমার কাছেও চাইনি। কিন্তু পার্টি আমাকে নিয়ে এসে সামনে দাঁড় করিয়েছে, সাফল্য এসে গেছে, এটা ভগবান দিয়েছেন। তারপরে পার্টি আমাকে দুবার রাজ্য সভাপতি করেছে। একবার হলাম, দ্বিতীয়বার 6 বছর ছিলাম।
তারপরে আমাকে এমএলএ সিট দিয়েছে, জিতিয়েছে, এমপি সিট দিয়েছে, জিতিয়েছে, পার্টিতে রাজ্য সভাপতি থেকে আরম্ভ সর্বভারতীয় সহসভাপতি। এটা ক বছরে? এই 6 বছরের মধ্যে হয়ে গেছে, 6-7 বছরের মধ্যে। এটা তো আমিও কাউকে ইদানিং দেখিনি যে কেউ এতটা পার্টিতে গুরুত্ব পেয়েছে বা সম্মান পেয়েছে। তো এই জন্য আমার পাওয়ার কিছু নেই, পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি পুরোপুরি পালন করার চেষ্টা করি, আগামী দিনেও করবো। না, এটা কি সত্যি আপনার পাওনা? কোথায় মনে ক্ষোভ হয় না যে আপনি মেদিনীপুরের মতো একটা জায়গায় ওই রকম একটা সিট, মেদিনীপুরের গ্রামান্তরে আপনাকে পরিচয় হয়ে গেছে, সেখান থেকে সেই আবার একটা অখ্যাত জায়গা, নতুন জায়গায়? না না, আমি তো কখনো এমএলএ দাঁড়াবো, কোনো এমপি দাঁড়াবো ভাবিনি। পার্টি বলেছে, আমি করে দেখিয়েছি, সাফল্য দিয়েছি। তো মেদিনীপুরে ছিলাম, তো মেদিনীপুর আমার বাড়ি ছিল, 8 বছর ওখানে বিধায়ক থেকে সাংসদ ছিলাম, গ্রামে গ্রামে গেছি, লোক অ্যাকসেপ্ট করেছে, সে রেডি ছিল একদম জেতার জন্য। কিন্তু আমি এই জন্য ভেবেছিলাম যে আমাকে হয়তো প্রচার করতে অন্য জায়গায় যেতে হয়েছে না, আমার কাজটা এগিয়ে রাখি। কিন্তু পশ্চিমবাংলায় আমি এই যে প্রায় 40 বছর আরএসএস এর প্রচারক, 84-তে বেরিয়েছে, এই 84-তে 11 ফেব্রুয়ারি ঘর ছাড়া 40 বছর হয়ে গেছে আমার। 84-তে বেরিয়েছেন প্রচারে? বাড়ি ছেড়ে। তো বিবিধ সংগঠনে কাজ করেছি, এখন রাজনীতিতে তো 8 বছর আছি। তো সেই জন্য আমার বাড়ি বা আমার নিজের জায়গা বলে কিছু নেই, যেখানে আমি যাই সেটা নিজের জায়গা। আজ আপনি বর্ধমানে চলুন, আপনার মনে হবে যে এখানে দিলীপ দা অনেক বছর আছে। সবাই গ্রামে গ্রামে দাঁড়িয়ে থাকে, আমাকে বাড়ি থেকে খাওয়াচ্ছে, মাথায় হাত গুলি দিচ্ছে, মায়েরা এসে চুমু খাচ্ছেন, 80 বছর 90 বছরের মহিলারা। তো আমি তো ওই গ্রামে কোনোদিন যাইনি, শারীরিকভাবে গেছি। তো এটা আপনি কিভাবে লোককে ভাবেন তার উপর নির্ভর করে। সেজন্য নির্বাচন লড়তে হবে, প্রার্থী হিসেবে গেছি, কিন্তু আমি সারা পশ্চিমবাংলায় গ্রামেগঞ্জে গত 8-9 বছর ঘুরেছি, লোকে জানে। আর আমার মনে হয় পার্টির আমার উপরে এতটা ভরসা আছে যে একে যেখানে পাঠিয়ে হবে সেখানে জিতবে। আর রাজনীতিতে অন্য জায়গায় যাওয়া, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত নির্বাচনে নিজেই গেছিলেন নন্দীগ্রামে, কেউ তো পাঠায়নি ওনাকে। উনি মনে করলেন আমার ওখানে লড়ার দরকার আছে, পার্টির মনে করলেন। মাননীয় প্রধানমন্ত্রী গুজরাট থেকে চলে এসেছেন কাশিতে লড়তে। অনেক বড় বড় নেতারা, অনেকে তো প্রত্যেকবারই পরিবর্তন করেন নিজের সিট। রাজনীতিতে নতুন কিছু না, কিন্তু আমার যেটা মনে হয়েছে পার্টি মনে করেছে ওখানে আমি গেলে কিছু লাভ হবে, তাই। তো ঘটনা যাই হোক, দিলীপ ঘোষকে বলা হয়েছে লড়তে, লড়বে আর জিতবে। একটা সময় আমি রাজ্য সভাপতি ছিলেন, বিজেপির সংগঠনের হাল আপনি আমার থেকে খুব ভালো বেশি করে জানেন। 21-এর নির্বাচনের পর সংগঠনের কি কোনো বদল হয়েছে, কি মনে হয়? না, বদল তো স্বাভাবিক আছে। নেতৃত্বের পরিবর্তন আমাদের পার্টিতে বেশিরভাগ হয়, সর্বোচ্চ থেকে একদম বুথ অবধি। আপনি দেখুন 6 বছর 8 বছরের মধ্যে সব পাল্টে গেছে। আমি যাদেরকে নিয়ে এসেছি, নেতা বানিয়েছি, আননোন পার্সন তারা দাঁড় করেছিল, তারাও এখন অন্য পদে চলে গেছে, নতুন লোক এসে গেছে। আর এটাই বিবর্তন, এটাই ভারতীয় জনতা পার্টি জীবন্ত আছে তার প্রমাণ। যারা ভয় পান পরিবর্তন করতে, তারা নিশ্চিন্ন হয়ে যান ইতিহাস থেকে। বহু পার্টির শেষ হয়ে গেছে, কিছু শেষ হচ্ছে। এমনকি আমাদের প্রশাসনে হয়, আপনি দেখবেন রিসাপলিং হলো মন্ত্রিমণ্ডল, সংগঠনে ছিল সে প্রশাসনে চলে গেল। প্রশাসনে ছিল 3 জন চিফ মিনিস্টারকে চেঞ্জ করে অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট বানানো হলো। আবার গত বিধানসভায় 4 জন মুখ্যমন্ত্রী হয়েছেন। আমার মনে হয় আপনি মিডিয়া জগতের লোক, অনেক খবর রাখেন আমার চাইতে, আপনিও জানতেন না নাম, আমি তো জানতামই না পার্টির এত বড় ভাইস প্রেসিডেন্ট থেকেও। এটা হচ্ছে বিজেপি। আর সেই জন্য এগিয়ে চলেছে, নতুন লোক আছে, কখনো ক্রাইসিস হয় না, কখনো ভাবতে হয় না যে মোদিজির পরে কে, অমিত শাহর পরে কে বা অমুকের পরে কে। অন্য পার্টিতে কিন্তু এই প্রশ্ন আছে আর তার উত্তর নেই। উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? দেখুন, সেটা তো ইলেকশন এলে বোঝা যাবে, কারণ বড় ইলেকশনের মাঝখানে আমরা লড়িনি। পঞ্চায়েত লড়েছি আমরা, কিন্তু সেটা ইলেকশন হয়নি, লুটপাট হয়েছে। তো সেটা দেখা যাবে কি হয়েছে। সংগঠনের নতুন লোক এলে একটু মনে হয় যে গতিটা কমে গেছে, নতুন লোক নিয়েছি আমরা সমস্তরে, সেটা গতি একটু কম ছিল, সেই গতিকে বাড়াবার চেষ্টা হচ্ছে। নির্বাচনে একটা বড় পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ রেজাল্ট দেখে বোঝা যাবে যে বড় হয়েছে কি ছোট হয়েছে, লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে। বৃক্ষ তোমার নাম কি ফরেন পরিচয়? বিলকুল। রাজনীতি তো পুরোটাই রেজাল্টের উপর নির্ভর। আপনি কি ভাষণ দিলেন, কত বড় আইডিওলজি, নেতা কত বড়, কোনো গুরুত্ব নেই যদি ইলেকশন না জিততে পারেন। বিজেপি জিতেছে বলে, আমি জিতেছি বলে আজকে আমার কথা শুনছে লোকে বা আপনি আমাকে ডেকেছেন, নাহলে রাজনীতিতে কোনো গুরুত্ব নেই। দিলীপদা, দল থেকে দল করতে গেলে, রাজনীতি করতে গেলে, দল চালাতে গেলে অন্য দল থেকে লোক নিতেই হবে, এটাই রাজনীতির দস্তুর। এটা এইভাবেই যুগ যুগ ধরে রাজনীতি চলে আসছে। কিন্তু ভোটের আগে এভাবে আসা যাওয়াকে আপনি সমর্থন করেন ব্যক্তিগতভাবে? দেখুন, সমর্থন অসমর্থনের ব্যাপার নেই, অনেক ব্যাপারে দ্বিমত থাকতে পারে, কিন্তু বাস্তবকে আপনি অস্বীকার করতে পারেন। আমার সময়ই তো হয়েছে, আমি নিজে যোগদান মেলা লাগিয়েছিলাম, হাজার হাজার লোককে জয়েন করেছিলাম। কিন্তু জয়েন করা, সাধারণ কর্মীদের নেওয়া, আজ আমরা সিপিএম কংগ্রেসের সাধারণ কর্মীদের নিয়ে নিয়েছি, ভোটারদেরও নিয়ে নিয়েছি, তাই পার্টিগুলো আজকে দুর্বল হয়ে গেছে। তো আমার জায়গাটা যে আটকে রেখে তাকে সরাতে হবে, তারপর তো আমি প্রতিপক্ষের সামনে যাব। আজ টিএমসি থেকেও তাদের সাপোর্টার গ্রুপকে নিতে হবে। এখন লিডারদের ইমেজ দেখে লোকে ভোট দেয় বা পার্টিকে সাপোর্ট করে, সেরকম লিডারকে নেওয়া উচিত যার ইমেজ আমার পার্টির সঙ্গে মিলছে বা আমার চেয়ে ভালো আছে, যাকে আমি প্রজেক্ট করতে পারি। সেখানে যদি গন্ডগোল হয় তাহলে পার্টির উপরে ইফেক্ট হয়, কিছু জায়গায় হয়েছে।
তো আমরা বিভিন্ন পার্টি থেকে সাপোর্টারদের নিয়েছি, তার ফলে পার্টির সাপোর্টার যে বেশ বেড়েছে, 40% লোকসভায় ভোট পেয়েছি, 38% বিধানসভায় ভোট পেয়েছি, পার্টি স্ট্যাবলিশড হয়ে গেছে। আর এটা তখনই সম্ভব হয়েছে বিভিন্ন পার্টির সাপোর্টাররা ওখানে কর্মীরা এসছেন বলে। তো এটা তো প্রসেস, এটা আপনি অস্বীকার করতে পারেন, তাহলে পার্টি বাড়বে না। কারণ 75 বছর লেগে গেল আমাদের, 70 বছর লেগেছে বিজেপিকে জনসংঘ থেকে ওয়েস্ট বেঙ্গলে 70 পার করতে। যদি আগে আমরা নিতে পারতাম, আর নেবেন তখনই আপনার চয়েস করার অধিকার তখন থাকবে যখন আপনার ক্ষমতা থাকবে, আসবে আপনার কাছে আসবে। আসবে কেন? কিন্তু কিন্তু কথা হচ্ছে, আপনি নেতা এই কর্মীদের কথা বললেন, সমর্থকদের কথা বললেন, তো ঠিক আছে, কিন্তু এই যে নেতারা, তাদের তো বাছাই না একটা চাকরি থাকা দরকার বলে মনে হয়। হ্যাঁ, অবশ্যই থাকা উচিত। চাকরি থাকেও অনেকটা, যারা এসে সবকে নিয়ে নেওয়া হয়েছে এরকম নয়, তারপরেও ওখানে চাকরি ফুটো হয়ে যায় অনেক সময়, ঢুকে পড়ে কেউ কেউ, সেটা সমস্যা হয় একটু। দীপদা, এই যে মেদিনীপুর থেকে আপনি চলে গেলেন বর্ধমান দুর্গাপুরে, আমি একদম ব্যক্তিগতভাবে জানতে চাইছি, কোথাও কি একটু দুঃখ হয়নি, খারাপ লাগা হয়নি? দেখুন, আমার কিছুদিন ধরে আপনি জানেন এরকম কিছু চলছিল বাজারে, এ হতে পারে হতে পারে, তা আমি মানসিকভাবে একদম মাস ধরে তৈরি ছিলাম। এই ইলেকশন লড়বো, কোথায় লড়বো, লড়বো কিনা, এগুলো মানসিক দিকে প্রস্তুত ছিল। এটা ছিল যে পার্টি যে নির্দেশ দেবে, পার্টিতে থাকলে সেটা মানতে হবে। এটা ঠিক যে ওইখানকার কর্মীদের সঙ্গে আমার একটা আর্থিক সম্পর্ক ছিল, পারিবারিক। আপনি খড়গপুর শহরে যদি হাঁটেন, যাকে তাকে জিজ্ঞেস করুন, দিলীপ ঘোষকে চেনেন? ও আমার বাড়িতে খেতে এসছে একবার, এরকম বলবে। মায়েরা বলবেন, আমি যেতে পারিনি, তো আমার পায়েস তৈরি করে পৌঁছে দিয়ে গেছেন, খাবার দিয়ে গেছেন। এটা ওখানে পারিবারিক সম্পর্ক আছে আমার। তো এইটা ঠিক আছে, একটু অসুবিধা হয় ওদের, তো আমার কর্মী আত্মীয় যারা, তার মনে কষ্ট হলো, আমার একটু মনে কষ্ট হয়। সেটা সাময়িক ছিল। যোদ্ধাকে যুদ্ধ করতে হবে, পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। আমি রাজনীতিতে একজন নিজেকে যোদ্ধা মনে করি। এটা ঠিক যে ওখান থেকে যখন কদিন ধরে ফোন আসছিল, কেউ ফোনে কথা বলতে পারেনি, কাঁদছিল সবাই। তা আমি বললাম, দেখো ভাই, রাজনীতি করতে এসে একটু কঠোর হতে হয়, ঠিক আছে, ইমোশন আছে, কিন্তু যা কাজ পার্টি দিয়ে সেটা করাটাই আমাদের দায়িত্ব। বাড়ির মায়েরাও ফোন করেছেন, হয়ে যায় অনেকের সঙ্গে। দিলীপদা, এই যে আপনি যেটা বললেন, আমারও তাই মনে হয় যে আপনি যেভাবে মেদিনীপুর বা খড়গপুর বা ওই এলাকাকে যেভাবে আত্মিক করে নিয়েছিলেন, কোথাও তো বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম এসব ছাপিয়ে ব্যক্তি দিলীপ ঘোষকে ওখানকার লোক ভালোবেসেছিল। তো এটা ভোটের এফেক্ট পড়বে না বিজেপির পক্ষে? না, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। ব্যক্তির একটা গুরুত্ব থাকে রাজনীতিতে, মোদির গুরুত্ব নেই, পার্টির চেয়েও বড় মনে হয় অনেক সময়। কিন্তু পার্টি তাকে তৈরি করেছে, আমাকেও পার্টি তৈরি করেছে, কিন্তু আমি পার্টিতে আমার নিজস্ব তপস্যার কিছু ক্ষমতা থাকে, তো সেটা মানুষ ধরে নেয়। আর সে পার্টি ফাটি আদর্শ বাদ দিয়েও বন্ধুত্ব হয়। আপনার সঙ্গে আমার কিসের বন্ধুত্ব? আপনি পার্টি করেন না আদর্শ করেন? আপনি মিডিয়ার লোক, আমি রাজনীতির লোক, কিন্তু আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, কারণ ব্যক্তিটা সবকিছুর উপরে। আর আমিও যেখানে যাই সেই ব্যক্তিকে ধরার চেষ্টা করি, সে কি খায়, কি পরে, কোন জাতি, ভাষা, কি পার্টি করে, আমি দেখি না, ব্যক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করি। তো সেই জন্য সেটাও মানুষ অনুভব করে। তো ব্যক্তি না থাকলে একটা শূন্যতা তৈরি হয়। আমরাও চেষ্টা করি ব্যক্তির মাধ্যমে যুক্ত করে তাকে পার্টির সঙ্গে যুক্ত করার। এটা একটা সংগঠকের কাজ হওয়া উচিত, আমিও চেষ্টা করেছি। কিন্তু কিছু লোক ওই অবধি থেকে যায়, তারা একটু সমস্যায় পড়ে, বা তারা একেবারে ভোট দিয়ে দেবে এরকম নয়, সামান্য কিছু অন্তত হয়। নিন্দুকেরা বলছে যে দিলীপ ঘোষের এই কেন্দ্র বদলের পিছনে তারই সতীর্থরা রয়েছে। আমি জানি না কার তীর্থ, কিন্তু পার্টির একটা সিস্টেম আছে, আমাদের পার্লামেন্টারি বোর্ড সব দেখে ডিসিশন নেয়। আমার নয়, আমি একটু বেশি চর্চিত বলে আমারটা আলোচনা হচ্ছে, কিন্তু অনেক সারা দেশে অনেক নেতা, অনেক এমপি আছেন, এমএলএ আছেন, বা বাংলাতেও পরিবর্তন হয়েছে, বা তাকে ক্যান্ডিডেট করা হয়েছে, কেন করা হয়েছে, কি হচ্ছে, স্থানীয়ভাবে বাইরে আলোচনা হচ্ছে। তো আমার আলোচনার বিষয় নয়, আমার সিদ্ধান্ত মেনে কাজ করার দায়িত্ব আছে, সেটা আমি করছি। আর রাজনীতিতে চর্চা না হলে যে নেতা কি? তৃণমূলের বিরুদ্ধে আমি লড়াই করছি, পশ্চিমবঙ্গে আর কে লড়াই করেছে? আমি ছাড়া কে লড়াই করেছে? তখন তো এরা কেউ বিজেপিতে ছিলই না, লক্ষ্য কারা? আমি বলেছি, পুরোটা আপনি পড়ে দেখুন, যে সিপিএম কংগ্রেস লড়াইটা করলো কোথায়। যদি করতো, তাদের লোক মারা যেত, তাদের নামে কেস হতো। দিলীপ ঘোষ যে জেলায় যায়, আগে ওখানে গিয়ে জামিন নেই কোর্টে। এমন কোনো কোর্ট নেই বোধহয়, এমন কোনো থানা নেই যেখানে আমার নামে কেস নেই, এখনো চলছে। সেদিনও আপনি জানেন, দুর্গাপুরে গিয়েই সেখানে একজন কেস করেছে আমার নামে, সে জামিন নিতে হবে গিয়ে আমার। এটা আমার রাজনীতির অঙ্গ হয়ে গেছে। তো সেটা নতুন কিছু না। আর এটা তখনই সম্ভব হয়েছে, এই জন্য কেস খেয়েছি, বা একাধিকবার গাড়ি ভেঙেছে, কালো পতাকা দেখিয়েছে, গো ব্যাক করেছে, কারণ দিলীপ ঘোষ একটা থ্রেট ওদের কাছে। আর দিলীপ ঘোষ একটা কিছু করতে পারে, তাই তাকে আটকানোর চেষ্টা। আর আটকানো এগুলো এক একটা ধরন। তো সেই জন্য আমি যেটা বলেছি, যেটা ফেস করেছি, অন্য কোনো নেতা তো এত অ্যাটাক হয়নি। আর অ্যাটাক হয়েছে বলে, লড়াই করেছি বলে আমার পার্টি বেড়েছে, লাভ পেয়েছে পার্টি। আমি বলতাম, যখন পার্টির সিনিয়ররা মিটিং করতেন, কোনো প্রোগ্রাম হলে কে কোথায় যাবে, কে করবে, আমি যেখানে কেউ যাবে না, দিলীপ ঘোষকে দিয়ে দিন।
আমি যেতাম, আমাকে মারতো না আমি জোর করে না গেলে। আমার বন্ধুরাই, তারা অনেকে আমার পার্টিতে এসে গেছেন, তারাও আমার উপরে অনেক অ্যাটাক করেছেন, করতে বাধ্য হয়েছেন তারা। আমি তাদের গড়কে ভেঙে দিয়েছি গিয়ে মেদিনীপুরে। সব জায়গায়। অর্জুন সিং আমার খুব বন্ধু, সবচেয়ে বড় অ্যাটাকটা ওই করেছে, এখন আমার বন্ধু আছে, আমার কাছে চলে এসেছে। তা আমি, এটাও তো ঠিক, তুমি আমাকে অ্যাটাক করছো, আমি তোমাকে ঝান্ডা ধরিয়ে দিয়েছি, এর চেয়ে বড় বিজয় কি হবে? এটা কি দিলীপ ঘোষের অভিমানী, দিলীপ ঘোষ না ক্ষুব্ধ দিলীপ ঘোষের কথা? ওই না, এটা বাস্তব। আর যেটা আমি দেখি বলি সেটা বলে দিই, অনেকে হয়তো হজম হয় না। আমার হজম শক্তিও আছে আর ভেদ শক্তিও আছে। দিলীপদা, রাজনীতিতে এমন নেতা নেত্রী খুব কম আছে যাদের দলমত নির্বিশেষে মানুষ পছন্দ করে, আপনি তেমনই একজন। কখনো মনে হয়েছে ধুর অনেক হয়েছে, এবার অন্য দলে চলে যাই? না, অন্য দলে যাওয়ার কথা নেই, কারণ আমি তো রাজনীতিটা পেশা হিসেবে নিতে আসিনি, মিশন হিসেবে নিয়ে এসেছি। আমার এরকম অনেকবার মনে হয়েছে যে আর রাজনীতি করবো না। কেন? যেটা হচ্ছে সেটা আমার পছন্দ নেই। রাজনীতিতে লোকে টিকে থাকে কেন? হাতে পায়ে ধরে পরিক্রমা করে টাকা পয়সা দিয়ে টিকে থাকে, কারণ ওটা পেশা, ও ছাড়া কিছু করতে পারে না সে। কাল যদি সে পার্টি ছেড়ে দেয়, সে খেতে পাবে না, বা সমাজে তার পরিচিতি থাকবে না, সে হারিয়ে যাবে। দিলীপ ঘোষ রাজনীতি করার আগে অনেক কিছু করেছে। আমি কালকে আন্দামান যাচ্ছি, চলুন আপনি আমার সঙ্গে বেড়াতে আন্দামানে। আমি রাজনীতি করিনি আন্দামানে, সামাজিক কাজ করেছিলাম, সুনামির সময় ছিলাম। যে আইল্যান্ডে যাবো সেখানে জেটিতে লোক দাঁড়িয়ে থাকে আমার রিসিভ করার জন্য। এখন তো পার্টি হয়েছে, পার্টি লোকরা চিৎকার করবে, ঠিকই আছে, এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবে লোকেরা, আগেও করতো। এখন আমার সঙ্গে সেখানে সেরকম সম্পর্ক যে আমি সমাজের সমস্ত লোকের সঙ্গে মিশে যাই, মিশেছি এবং কিছু করার চেষ্টা করি। তো সেই জন্য দিলীপ ঘোষকে রাজনীতি করে খেতে হবে এরকম নেই, খাওয়ার জন্য রাজনীতি নেই, আমার তো খাওয়ারই লাগে না। আমাকে সেদিন কোর্টে এমনি জেরা করছিলেন জজ সাহেব, যে আপনি কি করেন, প্রথম প্রশ্ন আমাকে, নাম কি, বয়স কত, কি করেন? তা আমি কি করি, কি বলি বলুন তো, রাজনীতি করি। বল দূর, ওটা কোনো কাজ হলো? আমি না, পার্টির হোল টাইম। আরে না না, ওটা কোনো পেশা নয়। অনেক চিন্তা করে বললেন, আমার বাপ ঠাকুরদা চাষি ছিল, কৃষক। বলে তাহলে কৃষক লিখে দিচ্ছি। তা আমাকে বললেন তাহলে খান কি? যার বাড়িতে যাই ঢুকে খেয়ে নিই আমি। তো উনি হাসছিলেন আমার কথা শুনে। এটাই বাস্তব। আমি 40 বছর বাইরে ঘুরেছি, বিভিন্ন রাজ্যে গেছি। আমি আপনাকে বলছি, হল্যান্ড গেলাম আমি, সেখানে একজনের বাড়িতে খেতে গেলাম, একজন পরিচিত মেয়ে বিয়ে হয়েছে বলে আমার বাড়ি, তার বাড়ি খেয়ে। আফ্রিকা গেছি, গাম্বিয়াতে, সেখানে বাঙালি পরিবারে গিয়ে দুপুরবেলা মাছ ভাত খেয়ে এসেছি আমি। লোকে ডেকেও নেই, আমার কোনো অসুবিধা। আমি রাষ্ট্রপতির সঙ্গে ছিলাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে সকাল থেকে কি করলেন, তো কোনো কাজ ছিল না। বলে ঘুরলাম আর বাঙালি বাড়ি থেকে মাছ ভাত খেয়ে নিয়ে এলাম আমি। বলে এখানেও মাছ ভাত? বলে হ্যাঁ, আমি যেখানে যাই বসুধৈব কুটুম্বকম, বলি মুখে নয়, ব্যবহারে এটাই আছে। তো আমার কোনো অসুবিধা হয় না তার জন্য। কিন্তু একটা জীবনের উদ্দেশ্য, বেঁচে থাকার জন্য চাই একটা মিশন নিয়ে, এই আদর্শকে, বিচারধারাকে প্রতিষ্ঠিত করা, সমাজের পরিবর্তন করা, এটা মিশন। তার জন্য রাজনীতি আমার কাছে মাধ্যম মাত্র, আর কিছু না।